এরপর হচ্ছে তোমার 100 থেকে 450 পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা বর্গ হওয়ার সম্ভাবনা কত। তাহলে 100 থেকে 450, যেহেতু 1 থেকে 450 বলেনি, আমরা 100 থেকে মানে প্রথমে বের করবো 1 থেকে 99 পর্যন্ত কয়টা বর্গ সংখ্যা আছে। কীভাবে? √99 করে, √99 করলে সেটা 9 পয়েন্ট সামথিং হয়, মানে কি 9টা বর্গ সংখ্যা আছে। অ্যান্ড আমি যদি 1 থেকে 450 পর্যন্ত চিন্তা করি, তাহলে হচ্ছে কি √450 সংখ্যক বর্গ সংখ্যা আছে, যেটা 21 পয়েন্ট সামথিংয়ের সমান হতে 21টা বা 450 পর্যন্ত 21টা বর্গ সংখ্যা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার 100 থেকে 450 পর্যন্ত বর্গ সংখ্যা হচ্ছে 21 - 9, মানে কত? 21 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 12। তাহলে 12টা বর্গ সংখ্যা আছে। তাহলে আমার সম্ভাবনা কী হবে? যদি আমি সম্ভাবনা বের করতে চাই, যেহেতু আমি একটা সংখ্যা নির্বাচন করতেছি, তাইলে কত? 1/12। তারপর আসি আমরা, বলা আছে পি অফ এ ইউনিয়ন বি। আমরা ফর্মুলা দেখছিলাম যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেক্ট বি। তাহলে দেখো, কিন্তু এখানে আমার ফর্মুলা বলছে পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। পি অফ এ ইন্টারসেক্ট বিটা নাই, মানে কি এটার কোনো সদস্য নাই। আবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পি অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়ালস টু হচ্ছে এন অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই এন অফ এস। তাই তো ফর্মুলা। পি অফ এ মানে কি? পি অফ এ এন অফ এ বাই এন অফ এস। সো এটাই তো। এখান থেকে আমরা বলতে পারি, দেখো এন অফ এ ইন্টারসেক্ট বি, এটা যদি আমার 0 আসে, তাহলে তো আমি বলতে পারি যে পি অফ এ ইন্টারসেক্ট বিটা 0। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বুঝতে পারতেছি যে এন অফ এ ইন্টারসেক্ট বিটা কত আসতেছে? 0 আসতেছে। মানে কত? এ ইন্টারসেক্ট বিটা হচ্ছে কি একটা ফাঁকা সেট, তাইলেই তো এন অফ এ ইন্টারসেক্ট বি কত? 0 হবে। ওকে, তাহলে যেহেতু এ ইন্টারসেক্ট বিটা হচ্ছে ফাঁকা সেট বা এন অফ এ ইন্টারসেক্ট বি হচ্ছে 0, তাহলে আমরা বলতে কি পারি যে এ ও বি হচ্ছে পরস্পর কি একটা নিশ্ছেদ ঘটনা। কিন্তু আমার এখানে দেখো অপশনের মধ্যে কিন্তু নিশ্ছেদ ব্যাপারটা নাই। তো অনেকে অনেক ধরনের অপশন দেখাইছো, তো মাথায় রাখবে এটা, যখন তোমার কোনো কারেক্ট অপশন থাকবে না, তখন কিন্তু এটা যদি না দাগালে তুমি হচ্ছে মার্ক পাবা, দাগালে হচ্ছে নেগেটিভ হবে। না দাগালে মার্ক পাবা, যদি দাগাও তাহলে কি হবে? মাইনাস বা নেগেটিভ হবে। এখন নেগেটিভ যত বলা আছে, যদি -0.5 বলে তাহলে 0.5 পাবা আর কি। বুঝতে পারছি? তো অবশ্যই খেয়াল করবা যে অপশনটা তোমার হওয়ার কথা সেটা আছে কিনা। যদি না থাকে, আন্দাজে কিছু দিয়ে আসবে না, এটাকে খালি রেখে আসবে। আচ্ছা, তো এরপর একটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, লগারিদমিক ফাংশন, লগ মডুলাস অফ 2 + 3। তাহলে আমরা জানি যদি লগ এ বেস এম থাকে, ওই ক্ষেত্রে কি এমটাকে কী হইতে হয়? গ্রেটার দেন 0 হইতে হয়। তো খেয়াল করো, আমার এই যে 2x - 3, যেহেতু এটা মডুলাসের মধ্যে আছে, তার মানে কি আমার 2x - 3 এর মডুলাস সে কিন্তু অল টাইমই গ্রেটার দেন 0, আবার সমান 0 হইতে পারে। কিন্তু আমার কিন্তু এম এর মানটা কী হইতে হবে? জাস্ট গ্রেটার দেন 0, ইকুয়াল 0 হইতে পারবে না। তো এর মানে আমার 2x - 3টা ইকুয়াল 0 হইতে পারবে না। সো আমার এক্স কি হইতে পারবে না? 3/2 হইতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার ডোমেন চাইছে। ডোমেনটা কত হবে? ডোমেন হচ্ছে r - 3/2। এটা একটা অপশনে ছিল, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তারপরটা x⁴/x² - 1 এর আংশিক ভগ্নাংশরূপ বের করতে বলছিল। তাহলে আমার এখানে খেয়াল করো, উপরে হচ্ছে পাওয়ার বড়, নিচে পাওয়ার ছোট, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। যখন হচ্ছে উপরে পাওয়ার বড় থাকে, তখন আমরা কি বলছিলাম? লবকে হরের গুণিতক আকারে প্রকাশ, মানে আমরা এক লাইন গ্যাপ দিয়ে লিখব x² - 1। আমি যদি এখন মনে মনে প্রশ্ন করতে হবে যে x² কত দিয়ে গুণ করলে x⁴ হবে, তাহলে x² দিয়ে গুণ করলে x⁴ হবে। তাহলে x² × x² - 1, তাহলে কত আসে? x⁴ - x²। কিন্তু আমার উপরে কি -x² ছিল নাই কিন্তু, তাহলে আমার +x² করতে হবে। এখন আমার কি আবার এই x²কে মিলাইতে হবে। তো মিলাইতে হয়, x² কত দিয়ে গুণ করলে x² হবে? 1 দিয়ে গুণ করলে। তো x² - 1, 1 × x², এটা হবে -1। এখন আবার সেমভাবে -1 আমার এখানে আছে, তাও কিন্তু নাই। কারণ দেখো x⁴ আছে, সমস্যা নেই। x² কাটাকাটি গেল, -x² + x² কাটাকাটি গেল, -1 এসে পড়ছে। কিন্তু -1টাও কি নাই আমার এখানে নাই। তাহলে এটার জন্য কী করতে হবে? সমান করার জন্য +1 করতে হবে। তাহলে এখানেও কী করবো? +1টা লিখে রাখবো। বুঝতে পারছি আশা করি। তাহলে এখন আমার কিন্তু আর +1কে সরানোর জন্য কিছু করা লাগবে না, বা করলেও কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম? আমি হচ্ছে এগুলোকে পদগুলোকে আলাদা করলাম। আলাদা করলে আমি কী বলতে পারি? x² × x² - 1 ডিভাইডেড বাই x² - 1, কাটাকাটি গেলে জাস্ট x² + 1 + 1/x² - 1 শেষ। এখন আমার থামস রুল, x² + 1 + 1/x + 1 × x - 1। তাহলে এখানে আমার আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে আমরা কি জানি? সামথিং বাই x + 1 এবং কি সামথিং বাই x - 1। তাই x + 1 মানে এই ভগ্নাংশ x এর জায়গায় -1 বসালে অসংজ্ঞায়িত থাকে। এটাকে আঙ্গুল দিয়ে আটকাবো,
বাকি জায়গায় আমি এক্স জায়গায় কী বসাবো -1 বসাবো, যদি -1 বসাই উপরে হচ্ছে 1, নিচে -1 হবে হচ্ছে -2, অ্যান্ড এখানে এক্সের জায়গায় 1 বসাইলে অসংখ্যায়িত হবে, তাহলে এটাকে আঙ্গুল দিয়ে আটকাবো, বাকি সব জায়গায় কী বসাবো +1 বসাবো। উপরে যেহেতু 1 আছে আমার উপরে 1ই থাকবে, উপরেটা চেঞ্জ হবে না, নিচে এক্সের জায়গায় 1 বসাবো, অ্যান্ড 1 + 1 করলে হয় 2, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হচ্ছে x² + 1 +2 × x - 1 -1/2 × x + 1। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সো এটাও একটা প্রশ্ন যেখানে হচ্ছে ইনভার্স ফাংশন চাওয়া হয়েছে, ঠিক আছে। তো ইনভার্স ফাংশন যদি আমরা সরাসরি অ্যান্সার লিখে দিই, অ্যান্সারটা আসবে হচ্ছে 7x + 1 / 5x - 3, ঠিক আছে। সো এটা আশা করি পারবো সবাই। তারপরটা চলে আসি, সেটা হচ্ছে x - 1 হোল টু দি পাওয়ার n - 1, মানে এটাও আগের প্রশ্নের মতোই। যদি সমীকরণের 4টা সমাধান থাকে তাহলে n = কত, কয়টা সমাধান বলছে 4টা সমাধান, 4টা। তো যদি 4টা সমাধান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার x এর পাওয়ারটা কত হইতে হবে, 4 হইতে হবে, মানে x - 1 হোল টু দি পাওয়ার n - 1 হতে হবে, x - 1 হোল টু দি পাওয়ার 4। আমরা বলছিলাম যে ওর হায়েস্ট পাওয়ার যত হবে সেটাই কী হবে তার সমাধান সংখ্যা, তাহলে আমার n - 1টা কত, 4 এর সমান, n হইতে হবে কি 5 এর সমান। এই প্রশ্ন হচ্ছে n = 5 হইতে হবে। তারপরটা বলছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী রেখা 2x - 3y + 1 = 0 হলে ছেদবিন্দু কত। বুঝবো, দুইটা সরলরেখা তাদের ছেদবিন্দু ধরো এটা আছে, ওইটা যদি আমার বা ওইটা দিয়ে যদি আমার 2x - 3y + 1 = 0 গমন করে, তাহলে আমাকে বলছে ছেদবিন্দুটা কত। তাহলে তোমার অপশনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টের মধ্যে যেটা হচ্ছে এই সরলরেখাকে সিদ্ধ করে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। প্রশ্নে একটা অপশন ছিল 1,1, যেটা যদি তুমি এখানে বসাও তাহলে 0 আসতেছে, মানে সিদ্ধ করতেছে। তাহলে আমার এ নাম্বার অপশন যেটা ছিল 1,1 সেটাই হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, তারপরে আমাদের বলা ছিল যে এ আর বি দুইটা ভেক্টর, ওরা যদি সমান্তরাল হয় তাহলে সর্বাপেক্ষা সঠিক অপশন কোনটা, তারা হচ্ছে সদৃশ ভেক্টর, এটা হচ্ছে সর্বাপেক্ষা সঠিক, আমরা দেখছিলাম। তারপর বলছে আমার একটা থলে আছে, থলের মধ্যে হচ্ছে 8টা লাল আছে, আর হচ্ছে আচ্ছা সরি এটা 8 না, এটা 4 হবে, 4টা লাল আছে। একটু খেয়াল করো, কারণ এখানে কি এটা যদি 8 হয় তাহলে কিন্তু এটা 6 হওয়ার কথা ছিল, মানে এখানে 6 দেয় না, 6 দিস, কারণ এটা 4টা, তাহলে 4টা লাল আছে আর হচ্ছে 6টা কালো আছে, ঠিক আছে। তাহলে টোটাল বল হলো কটা, টোটাল বল হচ্ছে 10টা। দৈবভাবে হচ্ছে আমার 2টা বল তোলা হয়েছে, 2টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। তো 2টা বল তোলা হয়েছে মানে কি, প্রথমে একটা বল তোলা হয়েছে সেটা কালো হওয়ার সম্ভাবনা কত, কালো আছে 6টা, 6 / 6 × 4 = 10, প্রথমটা, এটা হচ্ছে প্রথমটা কালো হওয়ার সম্ভাবনা। এখন আমি যখন দ্বিতীয় বলটা তুলবো সেটাও কালো হওয়ার সম্ভাবনা কত, যেহেতু আমি একটা তুলে ফেলছি, বল বাকি আছে হচ্ছে এখন 5টা কালো বল বাকি আছে, তাহলে 5টা / হচ্ছে আমার টোটাল বল এখন কয়টা আছে, এখন আছে 9টা, কারণ কি একটা ছড়ায় ফেলছি, তাহলে এখন 10 থেকে একটা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 5 × 10, 3 × 6, 3 × 3 অপশন অ্যান্সার হবে হচ্ছে 1/3। ওকে, তারপর হচ্ছে 2বার ছক্কা ফেললে একটি সংখ্যা প্রতিবার আসার সম্ভাবনা কত, ঠিক আছে, মানে 2বারই আসার সম্ভাবনা কত। তাহলে খেয়াল করো 2বার ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার এনোফেসটা কী হবে, একবার ছক্কা নিক্ষেপ করলে নমুনা হচ্ছে বা নমুনা সংখ্যা হচ্ছে 6টা, যেহেতু 2বার নিক্ষেপ করা হয়েছে 6² মানে কত 36, এটা আমরা শিখছিলাম। আচ্ছা, দেন আমি যদি এন অফ এর কথা বলি যে আমার কয়বার 2টা সংখ্যা আসবে, বা এ সেটটার কথা বলি, তাহলে এ সেটটা কি 2বার একই সংখ্যা, মানে কি 2বার 1 1 আসা, না হয় 2বারই তোমার 2 2 আসা, না হয় 2বারই 3 3 আসা, 2বারই 4 4 আসা, 2বারই 5 5 আসা, না হয় কি 2বারই 6 6 আসা, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। তাহলে এন অফ এটা কত হবে, জাস্ট 6। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ কী পড়ছিলাম, এন অফ এ / এন অফ এস, মানে অপশনটা বা সম্ভাবনা হবে কত 1/6। আচ্ছা, তো এটার দিকে খেয়াল করে একটা সমবৃত্ত ভূমিক কোণক বলা আছে যার ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার, উচ্চতা হচ্ছে 12 মিটার হলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি πr/l, যেখানে এলটা কি, এল হচ্ছে √r² + h²। সো যদি √5² + 12² করি তাহলে আসলে হচ্ছে 13 মিটার। তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল বা এরিয়াটা কী হবে, পাই ইন্টু আর এর মান হচ্ছে 5, এল এর মান হচ্ছে 13, তাহলে হচ্ছে 65 পাই। এত বর্গ মিটার আসবে কিন্তু, কারণ সবগুলো কিসে আছে, মিটারে আছে, ঠিক আছে। কিন্তু আমার অ্যান্সার বলছে কত বর্গ সেন্টিমিটার হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে সেন্টিমিটারে নিয়ে নিতে হবে, বর্গ সেন্টিমিটারের জন্য 10⁴ গুণ হবে। সো অ্যান্সার এত বর্গ সেন্টিমিটার, এটা মনে হয় অপশন বিতে ছিল, ঠিক আছে।
তারপরে যদি আমরা আসি -3/2 + 5/4 -7/6 + 9/8 অনুক্রমে সাধারণ পদ কোনটি? অপশনে যেহেতু তোমার অপশন ছিল, অপশনে বসায় দিতে পারো। প্রথম পদে মানে n এর জায়গায় 1 বসায় দেখো, কোনটাতে আসে 2 3 এর বসায় দেখো, এত কষ্ট করার দরকার নেই। আমরা বলছিলাম যখন তোমার প্রথম পদ ঋণাত্মক, পরের পদ ধনাত্মক, ধনাত্মক এরকম থাকে, তখন হচ্ছে আমরা ধরে নিতে হবে যে -1n হচ্ছে গুণাকারে আছে। তাহলে -1n গুণাকারে আছে, কারণ -1 হচ্ছে নেগেটিভ, 1/2 পজিটিভ, -1/3 নেগেটিভ, -1/4 পজিটিভ। উপরে দেখো আমার 3 5 7 9 সবগুলোকে বিজোড় পদ থাকলে, আর যদি 3 দিয়ে শুরু হয় আমরা বুঝলাম 2n + 1 থাকবে। আর যেহেতু নিচে দেখো সব জোড় পদ 2 4 6 8, তাহলে নিচে হবে কি জোড়, মানে 2n। দেখো সবগুলো মিলে যাবে। এটা হচ্ছে আমার কত নম্বর অবশিষ্ট খেয়াল নেই, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে আমার এটা সাধারণ আকৃতিতে আছে বা জেনারেল ফর্মে আছে, আমার এখানে ঢাল চাইছে। ঢাল চাইলে আমরা বলছিলাম যে কি করতে, ওইটাকে স্লোপ ফর্মে নিয়ে যেতে, মানে y = mx + c তে নিয়ে যেতে। তাহলে আমি যদি y = mx + c তে নিয়ে যাই, y কে একদিকে নিই, তাহলে -6y হচ্ছে 2x - 7। যদি আমি -6 দিয়ে ভাগ দিই তাহলে কত, -2/6 × x + 7/6, মানে এটা কত আসে -1/3x + 7/6। তাহলে আমার -1/3 এটা হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। মানে এখানে ঢালটা কত হবে, এই সরলরেখার ঢাল হচ্ছে -1/3। ঠিক আছে। তারপরে আমি বলছি দ্বিপদীর মধ্যপদ যদি 7তম পদ হয় তাহলে ঘাত কত। তাহলে দেখো যদি আমার দ্বিপদীর মধ্যপদ হয় 7তম পদ, তাহলে এর মানে কি, ওর পদ সংখ্যা, আমরা বলছিলাম যে যখন একটা মধ্যপদ থাকে তখন পদ সংখ্যা বিজোড় বা আচ্ছা পদ সংখ্যা যাওয়ার দরকার নেই, ঘাত কী হবে, ঘাত হচ্ছে n কি জোড় হবে বা জোড় সংখ্যা হবে। এবং জোড় সংখ্যা হলে আমরা জানি মধ্যপদ কত হবে, n/2 + 1তম পদ, মানে কত 7তম পদটা হচ্ছে n/2 + 1তম পদ, তাহলে n/2 হচ্ছে আমার কত 6, তাহলে n হচ্ছে কত 12, তাহলে ঘাত কত, ঘাত হচ্ছে 12। আচ্ছা, তো আমরা একটা আংশিক ভগ্নাংশ দেখতেছিলাম, যেটা হচ্ছে অ্যান্সারটা ভুল ছিল, বোনাস বলছিলাম, কিন্তু সঠিকটা আমরা একটু শিখে নিই। তো এটা হচ্ছে আমার সেই ভগ্নাংশটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি কী করবো, আগে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি, যে x² + 2, নিচেরটা উৎপাদক বিশ্লেষণ করবো, x² - 5x + x - 5। তো নিচে যদি আমি x কমন নিই, x - 5, আর এখানে x + 1, তাহলে আমি যদি একবারে লিখি x - 5 × x + 1, উপরে হচ্ছে x² + 2। তাহলে দেখো উপরে হচ্ছে আমার x² হায়েস্ট পাওয়ার, নিচেও কত x² হচ্ছে হায়েস্ট পাওয়ার। যখন হায়েস্ট পাওয়ার সমান থাকে তখন কি বলছি, লবের যে আমার হায়েস্ট পাওয়ার বা x² যে সহগ 1, সেটা কী করতে হবে, আমাকে যোগ আকারে লিখতে হবে, মানে 1 + something/x - 5 something/x + 1। জাস্ট এখন আমি কী করতে পারবো, থাম্বস রুল অ্যাপ্লাই করতে পারবো। থাম্বস রুল মানে কি, মানে হচ্ছে যে আমি এখানে মানে এই ভগ্নাংশে x এর জায়গায় কত বসালে অসংখ্যায়িত হবে, +5 বসালে অসংখ্যায়িত হবে, তাই তো। তাহলে এটাকে আমি থাম দিয়ে আটকালাম, বাকি সব জায়গায় কী করবো, +5 বসাবো। তাহলে 5 × 5 = 25, উপর হবে 27, নিচে হচ্ছে কত 6। আবার এখানে আমার হচ্ছে x এর জায়গায় -1 বসালে অসংখ্যায়িত হবে, তাহলে এইটুক বাদে বাকি সব জায়গায় -1 বসাবো। তাহলে উপরে হবে 3, আর নিচে -1 বসাইলে আসে হচ্ছে আমার -6, ঠিক আছে। তারপরে যদি আমি 1 প্লাস করি, তাহলে হচ্ছে 3 × 9 = 27, 3 × 2 = 6, অ্যান্ড মাইনাস উপরে হবে হচ্ছে আমার 1/2 × x + 1। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো খেয়াল করো, এই ক্ষেত্রে কী করা যাবে, থাম্বস রুল অ্যাপ্লাই করা যাবে, কিন্তু অ্যাপ্লাই করতে হলে আগে আমাকে 1+ লিখে নিতে হবে। ওকে, এটা আমাদের জেনে নিতে হবে।